মুগ্ধ ভাইয়া মারা গেছে। আম্মু মুগ্ধ ভাইয়ার আম্মু আছে না, আবু সাইদ ভাইয়ের আম্মু আছে না, আমি বলতাম বাবা তুমি তোমার ছোট ছেলে, ওদের জন্য আমার অনেক কষ্ট হয়। আমার এই ছেলে মারা গেছে আমি বুঝতে পারছি। আর বাংলাদেশ সরকার শেখ হাসিনা ক্ষমতার জন্য এত কিছু এত বাচ্চাদেরকে মারার কি দরকার ছিল? যে সরকারই আসুক সেই সরকার যেন ছাত্রদের উপর কোনোভাবে এরকম নির্মূল ভাবে যাতে অত্যাচারিত না করে, নিহত না করে, সেদিকে আমার বেশি আকর্ষণ এবং আবদার। যে ও কি মারা গেছে, না মারা গেলে আরো দুইটা গুলি করে দে। যেমন আমি তো হাঁটতে হাঁটতে বন্ধু বান্ধব নিয়ে আন্দোলনে আয়সা পড়ছি। আমি আয়সা আয়সা পড়ি তখন আমার ওয়াইফ বলছে যে ঠিক আছে আয়সা পড়ো, তোর আব্বু শুনলে তো রাগ করবো, আমার শরীরের অবস্থা ইয়া না, আয়সা পড়ো। তখন বলছে যে ঠিক আছে। আমি ইয়াটা শেষ করে আয়সা পড়ি। ৩টার পরে থেকে আর কোনো বুঝতে পারি না হওয়ার পরে তখন ৩:৩০ ৪টা বাদে আমার ওয়াইফের আমি ফোন দিতেছি আধা ঘন্টা পর পর, তখন কোনো খোঁজ খবর নাই। না পরে ৪:৩০টার দিকে আমি বনানী ছিলাম, বনানী থেকে বেরিয়েছি করে একটা হোন্ডা নিয়ে বেরিয়েছি, বিদেশে উনি মরে গেছে। তখন ৫টা ৫:৩০ এরকম বাদ। আর দেখি যে বিদেশের মরে থেকে অবস্থা এত শোচনীয়, এত খারাপ অবস্থা, মানে ওইদিকে জানি ঢুকার মতন কোনো ওয়ে নাই। দেখি যে আকাশ কালো হয়ে গেছে, কেউ চেহারা কেউ দেখা যায় না, গোলাগুলি চলতেছে, মানে খুব বিব্রতকর অবস্থা। তখন আমি এদিক থেকে হাঁটতে হাঁটতে পুলিশের বাধা অনেক সম্মুখীন হইয়া হাঁটতে হাঁটতে সোনারগাঁর সামনে গেছি। সোনারগাঁর সামনে গিয়ে এইদিকে যত মানে আছে, মানে সব টুকটাক ইয়াগুলি আছে, গুলিগুলি আছে, আমি দেখতেছি যে আমার ছেলে নিয়ে কোথাও বা গুলি খায় কোনো ইয়াতে এনে পড়ে আছে বা কোনো জামলা টামলা হয়েছে কিনা। এরপরে দেখি যে কোনো খোঁজ খবর নাই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফার্ম গেট গিয়া কোনো খোঁজ খবর নাই, এখানে কোনো সন্ধান টন্ধান নেই, কোনো খোঁজ খবর। তখন 8:30 9টা বাজে গেছে। তখন আমার ওয়াইফের ফোন দিলাম যে এই কিন্তু খবর পাইতেছি না, কি করা যায়। তখন মনে করেন এর ফাঁকে দিয়ে আবার ওই থানাতে গেলাম। থানাতে গেলাম, একজনে লোক বললো যে এই তেজগাঁও থানাতে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আপনি একটু তেজগাঁও থানাতে গিয়েছেন। তখন আবার যে থানার সামনে মনে কর সেনাবাহিনী এমন ভাবে মোতায়েন করছে, ওইখানে আবার গেলাম। ওখানে যাওয়ার পরে পুলিশের বললাম যে ভাই দেখেন তো এই নামে আমার ছেলে টেলে অ্যারেস্ট হয়েছে, এই নামে কোনো ছেলে টেলে। তখন 10টা 10:30 11টা বাজে, 11টার মতন বাজে। এরপরে আমার ওয়াইফের ফোন দিলাম যে এখন তো এই অবস্থা, কি করা যায়। তখন আমার বড় ছেলেটা, আমি বলছি তোরা তাড়াতাড়ি রেডিও বাইরে আবার যাইতে হবে আমার ওয়াইফের এনে। তখন মনে করো আমার ছেলেটা একটা ওই যে আপনার মানব জীবনের যে রিক্সার উপরে যে বুড়িটা, এটা দেখাইছে কি বা কেডা পাঠাইছে এটা জানি না। পরে বললো কি যে আব্বু দেখো এটা এটা পাইছে। তখন আমি নিশ্চিত হইলাম যে আমার ছেলে এখন আর দুনিয়াতে নাই, সে মারা গেছে। তখন আমার আত্মীয় স্বজন সবাই বললাম যে এখন হসপিটালে গুলি দেখো। তো আমার ওয়াইফের নিয়ে আমি মনে করো প্রতিটা থানা এসপি ডিআই যে হ্যাঁ মনে করো অনেক জায়গাতে মানে চেষ্টা করছি, এই নামে কোথাও নাই। সবাই ফোন দিতেছে যে না এই নামে তো কোথাও অ্যারেস্ট হয় নাই, এখন কি করা যায়। পরে মনে করো আমার এক বন্ধুরে বললাম যে এই অবস্থায় মানব জমিনে এরকম একটা জিনিস আইছে, তো তাইলে মর্গে যাবো। তখন আমার ওয়াইফের নিয়ে আমার ছেলে নিয়ে মনে করো আবার ইয়াতে গেলাম, ঢাকা মিটে গেলাম। ঢাকা মিটে গেলে পরে সবকিছু তন্ন তন্ন করে মনে করো খুঁজি, নতুন বিল্ডিং পুরান বিল্ডিং, সাংবাদিক আছিল, সাংবাদিকের সামনে বলি, এরা মনে করে দেখে যে 17টা না 14টা লাশ আছে, এরা এন্ট্রি করা আর বাকি লাশ এন্ট্রি করা না। এটাও মনে করে মর্গে দেখছি, এরাও খোঁজ খবর রাখছে, এরা আমার যথেষ্ট সহযোগিতা করছে। দেখছি মনে করে আর কোনো খোঁজ খবর না, তখন বললো যে পিজি হাসপাতালে যায়। পিজি হাসপাতালে গিয়ে দেখছি, মর্গেতে গিয়ে দেখছি, ইমার্জেন্সি গিয়ে দেখছি কোনো খোঁজ খবর নেই। এরপরে আমার শালাও খুঁজছে। এরপরে এরা বললাম যে এখন যেহেতু আর খবর পাচ্ছি না, তাইলে পঙ্গু হাসপাতালে আর পুরারদি হাসপাতালে দাও। পুরা হাসপাতালে এরা পাঠাই দিলাম। তখন আমরা আবার চিন্তা করছি যে মানব জমিন অফিস যাবেন, তখন 2:30 3টা বাজে। মানব জমিন অফিস উঠবো, সব খোঁজাখুঁজি শেষ, মানব জমিন অফিসে উঠবো বা কাছে গেছি, তখন আমার শালাটা 3:30টার দিকে, 3টা না 3:30 বাজে রাত্র। তখন আমারে ফোন দিয়েছে যে লিটন ভাই কোথায়, আমি বললাম মানুষ তুমি বসে উঠে ওঠার দরকার নাই, আপনি সোহরাওয়ার্দী নাপিতের সন্ধান পাইছি, সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন। তো ভালো না মন্দ এটাও আমি জিজ্ঞাসা করি না, কারণ আমি 100% শিওর হয়েছি যে মানব জীবনে যে প্রতিবেদন আসছে, যে রিপোর্ট আসছে আর যে ছবি দেখছি, 100% যে মারা গেছে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ,
এরপরে আমার ওয়াইফের নিয়ে আমরা আবার গেছি ওই ইয়াতে যে সোনারদি হাসপাতালে গিয়ে মর্গে দিকে আমার শালাটা কান্দাকাটি করতেছে, আমার ইয়ার শালার রোগ কান্দাকাটি করতেছে। পরে ভিতরে গিয়ে ঢুকে দেখি খুব মর্মান্তিক অবস্থা, খুব মানে এত এইরকম ভাবে ওরা গুলি খেয়ে মানে খাইছে, তার যে ইয়ার মতন মানে কোনো ক্যাপাসিটি নেই, এমন ভাবে এখানে গুলিটাকে খাইছে, মনে করো এই দিকটা বের হয়ে গেছে। তারপরে মুখে অনেক ধরনের আঘাত, হাতে আঘাত, পায়ে আঘাত। আমার প্রশ্ন হইলো যে একটা ছাত্র, তারা তো মনে করো তারা তো হইলো মেধাবী ছাত্র, কিন্তু তাদের কে মারতে গেলে একটা আহ, মাথায় বাড়ি দিয়া বিভিন্ন ভাবে আঘাত করা, গুলি করা, এরপরে নাকি পুলিশে বলছে যে মরে নাই তো আরো 2টা গুলি করে, জীবন ভাই যেটা বলছে। আমার প্রশ্ন হলো সরকারের কাছে যে এইভাবে যেন আর সাধারণ মেধাবী ছাত্রদেরকে যাতে কোনো সরকারি যাতে মনে করেন নিহত না করে, নির্মমভাবে না হয়। আমার মতন আমার ছেলে চলে গেছে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা হিসেবে দান করবে, দান করুন, যাতে আর কোনো সরকারি জানে ছাত্রদের উপর যাতে অমানসিক ভাবে নির্যাতিত না করুক। এবং আমার এই ছেলেকে বাংলা সরকারের কাছে আমার আবেদন যাতে জাতীয় বীর হিসাবে যাতে স্বীকৃতি দেওয়া হোক, এবং ফার্মগেট যে সে মৃত্যুবরণ করছে 4 তারিখ আন্দোলনে গিয়ে, সেই চত্বরকে গোলাম নাফিজ চত্বর হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমার এই ছেলে মারা গেছে আমি বুঝতে পারছি, আর বাংলাদেশ সরকার শেখ হাসিনা ক্ষমতার জন্য এত কিছু, এত বাচ্চাদেরকে মারার কি দরকার ছিল? যে সরকারই আসুক, সেই সরকার যেন ছাত্রদের উপর কোনোভাবে এরকম নির্মূল ভাবে যাতে অত্যাচারিত না করে, নিহত না করে, সেদিকে আমার বেশি আকর্ষণ এবং আবদার। তাই 3:30 বাজে যখন আমরা মর্গে থেকে নিয়ে যাই, তখন আমাদের এই দক্ষিণখানে আমরা কবর দিই, আমাদের এখানে বাড়ি আছে দক্ষিণখানে কবর দিই গণকবরে। তখন আমিও বুঝতে পারি নাই, যখন মনে করেন লাশটা যখন কাপড়টা খুলি, আর গুলির যে ভাবে সামনের দিকে দিয়ে যে ছোট করে ঢুকছে, আর পিছন দিকে যে এত বড় ছিদ্র হয়ে গেছে, রক্ত গোসল করানোর পরও যে আমার ছেলের ইয়া দিয়ে ভিতর থেকে রক্ত আসতেছে, তখন এই রক্ত আর বন্ধ করা সম্ভব হইতেছে না। তখন আমি যারা গোসল করাইবো তাদেরকে বললাম যে কি করা যায়। তখন একটা পলিথিন দিয়ে সাইডে যে চেপে একটা কাপড়ের সাদা টুকরা কেটে এটা দিয়ে তারপরে মনে করেন কাফনের কাপড় পরাইতে হয়েছে। এটা দেখে আমার জীবনের সবচেয়ে মানে দুঃখ, এটা ভোলার মতন না। আমার নাতির আন্দোলন শুরু হওয়ার পরে যখন ওর আবু সাইদ ভাইয়া আন্দোলন করতে যায় শহীদ হয়েছে, ওর ভিতরে এটা খুব নাড়া দেয়। 18 তারিখে আপনি তো বলছেন আন্দোলনে কবে থেকে যান, তাই না? 18 তারিখে ইস্কিস্তার আন্দোলন হয়েছে, খুব গরম ছিল আমাদের এলাকায়। ও ওখানে গিয়েছে, ওখানে গিয়ে ও রাবার বুলেট খেয়েছে, টিয়ারশেল খেয়েছে, ওখানে আটকা পড়েছিল। তারপরে আল্লাহর রহমত ছিল হয়তো ওই স্টারের ভিতরে যে অবস্থান করে অনেক দেরিতে আসছে, কিন্তু এতটা যে অবস্থানে এটা আমাকে বলা হয় না। আমি চাইতাম ও যাক, ওদের মর্যাদা দিক। কখনো বলতাম ও দেশ পরিবর্তন আসতেই হবে। আবু সাইদ ভাই মারা গেছে, কি যেন নাম, পানির জন্য পানি পানি করে যে শহীদ হলো, মুগ্ধ ভাইয়া মারা গেছে। আম্মু মুগ্ধ ভাইয়ার আম্মু আছে না, আবু সাইদ ভাইয়ের আম্মু আছে না? আমি বলতাম বাবা তুমি তোমার ছোট ছেলে, ওদের জন্য আমার অনেক কষ্ট হয়, তা আমি কি করবো? তখন বলতো আম্মু দেশে পরিবর্তন আসতেই হবে। ও আমাকে বিভিন্ন ছবিগুলা দেখাতো, আমার সাথে সবকিছু শেয়ার করতো। আমি আমার ছেলেদের জন্য পিছনে যাইনি, অনেক কষ্ট করছি ছেলেদেরকে। আমি মুখের খাবারটাও একবেলা কম দেওয়া হইলো, ওদের লেখাপড়াতে আমি পিছনে যাই নাই, আগে গেছি। ছোট মানুষ ছিল তো, মার কাছে অনেক কিছু আবদার ছিল, ওর শৌখিন ছিল একটু একটু। বলতাম বাবা আমি তো সবকিছু পারতেছি না, তখন আমার খারাপ লাগে। আমি তোমাদেরকে লেখাপড়া করাবো, তোমরা ভালো করে লেখাপড়া করে তোমরা আমাকে একটা সার্টিফিকেট দেবে। আমি আল্লাহর কাছে মা হিসাবে দোয়া করি তোমরা অনেক উচ্চ পর্যায়ে যায় তোমাদের সবগুলা তোমরা পূরণ করো। কিন্তু আজ আমার ওর কথাগুলো সব এই বুকের মাঝে বাঁধে। আর মনে হয় আমি তো ওর কোনো শখ পূরণ করি না। আমার একটা টার্গেট ছিল আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ
আমার বাচ্চা দুইটা স্টুডেন্ট ভালো, ওদেরকে লেখাপড়া করাইতে গেলে আমার একটু পরিবেশ দিতে হবে। আমি ওদেরকে গড় দিলে ওদের শখ দিতে পারতেছি না, আর লেখাপড়ার দিতে হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে। তখন ভাবিনি আমি তখনও যে মানুষটা আসলে আত্মাওয়ালা জীব, আল্লাহর ডাকে চলে যায়। ও আমার কাছে এটা চাইছে, এটা তাৎক্ষণিক দেই। এত ত্যাগের বিনিময়ে আমাকে স্বাধীন দেশ দিয়ে গেছে। বাচ্চাগুলাকে নিয়ে আমরা কি আতঙ্কে ছিলাম। আল্লাহ জানে দেশটাকে ঠিক আরো ভালো করে উন্নত করে। আমরা জানতাম বলতে আগে হালকা পাতলা যাইতো, মানে মানে এরকম মানে মারামারি বা এরকম কোন পর্যায়ে পড়ে না। আগে যাইতো, আমরা জানতাম, যায়া মাঝখানে থাকতো, ভলেন্টিয়ার হিসেবে কাজ করতো, এসে করতো। এর আগে 18 তারিখে একবার ও এসকেএস আন্দোলনে যে রাবার বুলেট খেতে পায়ের এখানে প্লাস টিয়ার সেলও খেয়েছে। তো আমরা জানি না বিষয়টা, আমাদেরও বলে নাই। তো আমরা ভাবছি যে হয়তো যাচ্ছে, যাক, ছোট মানুষ। হ্যাঁ হ্যাঁ, ভয়াবহ অবস্থা ওই দিন। আসলে আমি মানা করি নাই, আমি বুঝছিলাম আগে 3 তারিখ রাতে বুঝেছি যে তুমি যদি যাও একটু মাঝখানের দিকে থাইকো, একটু ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করিও। বড় ভাইয়ারা যদি বিপদে পড়ে পানি টানি দিয়ে সাহায্য করিও, তুমি ফ্রন্টে যাও না, তুমি একটু পিছনের দিকে থাকিও, এটাই তোমার জন্য ভালো। তুমি তো ছোট মানুষ, বড় ভাইয়ারা তো আছেন, ওনারা সামনের দিকে থাকুক, তোমরা পিছন দিয়ে সাপোর্ট দিও। ওর ওর ফোনে তো আসলে আমরা আসলে এক্সেস করি না, বা আমরা আসলে ওর সোশ্যাল মিডিয়াতে এসব আমরা জানিও না। ও তো বড় হিসেবে এখন কলেজে পড়েছে, ওই জন্য আর কি এই দিকটা ওর বন্ধুরা আমাকে এসব বিষয় বলে নাই। তখনও যখন ওর কোনো খোঁজ খবর পাই না, তখন আসলে মূলত আমরা মানে বাইরে গিয়ে একদম কাজী নজরুল বিভিন্ন বা পুলিশের ডিবি ভবন সব ঘুরে ঘুরে খোঁজ নেওয়া শুরু করি ওর, তো ওকে পুলিশ অ্যারেস্ট করছে কিনা। তারপর যখন কোথাও না পাই, তখন আমরা ঢাকা মেডিকেল কলেজে যাই, ওখানেও গিয়ে কোথাও কোনো খোঁজ খবর পাই না। পরে আমার মামা, উনি মূলত যায় সোহরাওয়ার্দী মেডিকেলে আইডেন্টিফাই করে ওর লাশটা। আমি আন্দোলন এর আগেও গেছি, 4 তারিখে আমি সকালবেলা একটু গিয়েছিলাম, আমি আবার অসুস্থ ছিলাম, তো আমি সকালবেলা গিয়ে চলে আসছি। হ্যাঁ, আব্বু জানতো, আব্বু কিছু বলতো না, আব্বু আর ইন্সপাইরেশন দিত। এটা আসলে আমরা তো সবাই জানি যে কারণ বাজার ফার্মগের এই দিকটা অনেক গোলাগুলি হয়েছে, টিভিতে নিউজও দেখাই গেছে। তখন আমি অসুস্থ যেহেতু, আমি আসলে বেশিক্ষণ ছিলাম না বাইরে, আমি চলে আসছি তাড়াতাড়ি। তো আমি আসলে নিউজে দেখতেছিলাম, তখন আসলে আমরা জানতাম না যে ওই দিকে যাইতে পারে। যে 4 তারিখ আন্দোলনে যখন আমার ভাই মারা যায়, ঠিক 4:30 5টার আগে, আসরের আগে আগেই, তো রিক্সা মানে পুলিশটা ট্রাই করছিল ওর লাশটা আসলে মূলত নিয়ে মেন হলে ফেলে দিবে। তো এক পুলিশ অফিসারই আর কি রিক্সাওয়ালা মামাকে ডেকে রিক্সায় লাশটা তুলে দিয়ে বলে যেখানে মন চায় সেখানে নিয়ে যায়, থানা বা কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবে না, ডাইরেক্ট মর্গে। তো রিক্সাওয়ালা মামা পরে আর ভয়ে ভয়ে লাশটা নিয়ে চলে আসে। এর মধ্যে আবার একটা বড় পুলিশ অফিসার এসে বলে যে ও কি মারা গেছে, না মারা গেলে আরো 2টা গুলি করে দেয়। যে পুলিশ অফিসারটা আর কি রিক্সা ডেকে দিচ্ছে, ওই পুলিশ অফিসারটা আর কি বলে না স্যার দরকার নেই, এমনি অনেক মারধর করেছে, গুলি করেছে, এমনি মারা যাবে। তারপরে রিক্সাওয়ালা চালকটা আবার ওই ঢাকা চক্ষু হসপিটাল, যে ইস্পাহানি চক্ষু হসপিটাল, যে ওইখানে নেওয়ার ট্রাই করে, ওইখানেও নিতে দেয় না। পরে আল্লাহজি হসপিটালে নেওয়ার ট্রাই করে, ওইখানেও আর কি ছাত্রলীগের ছেলেপেলেরা নিতে দেয় না। পরে যে সাংবাদিক জীবন আমরা দুনিয়া আসলে ট্রাই করে, যতটুকু ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকেও নাকি আঘাত করা হয়েছিল, ওনার সাথে